প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টপার্স গোল্ড ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরো একবার স্বাগত জানাই। মূলত বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে তোমরা ঘরে বসেও যেন তোমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে পারো, সেই জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো আজকে আমরা ভৌত বিজ্ঞানের কার্যক্ষমতা শক্তি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমাদের সেই চ্যাপ্টারে যেটা আছে সেটা হচ্ছে কার্য। তো প্রথমে আমাদের জানতে হবে কার্য, বিজ্ঞানের ভাষায় কার্য জিনিসটা কি। সাধারণ ভাষায় তো কার্য বলতে যে কোনো কিছু করাকেই বোঝায়। যেমন তুমি গান করছো সেটাও কার্য, তুমি খাওয়া দাওয়া করছো সেটাও কার্য, ইভেন তুমি হয়তো ঘুমাচ্ছ সেটাও কার্য। এটা নিয়ে একটা জোকস মনে পড়ে গেল আমার। কোন একটা স্টুডেন্ট সারা রাত ধরে ঘুমিয়েছে, সকালবেলা উঠতে দেরি হচ্ছে, তো মা ওকে যে ডাকছে যে ওঠ, তোর সময় হয়ে গেছে টিউশনে, চল টিউশনে যেতে হবে। ও বলে না মা, আমি ঘুমাইনি, সারা রাত ধরে ঘুমিয়ে ঘুমিয়ে অনেক পরিশ্রম করেছি, তাই এখন একটু রেস্ট নিচ্ছি। তো এইরকম ব্যাপার, ঘুমানোটাও আমাদের সাধারণ ক্ষেত্রে কার্য হয়, কিন্তু বিজ্ঞানের ভাষায় কিন্তু আমরা এগুলোকে কার্য করতে পারবো না। বিজ্ঞানের ভাষায় কার্য কি হবে? বিজ্ঞানের ভাষায় কার্য হচ্ছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে যদি বলের প্রয়োগ বিদ্যুৎ সরণ ঘটে, তাহলে আমরা তাকে বিজ্ঞানের ভাষায় কাজ করতে পারবো। অর্থাৎ তুমি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করছো, বল মানে তো কিছুই না, জাস্ট ধাক্কা, টান, এইসবই বল। তো কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার পরে যদি বস্তুটা সরণ ঘটে, অর্থাৎ বস্তুটা কিছু পরিমাণ সরে, তবেই আমরা বলতে পারবো কিন্তু কার্য। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি কার্য বিষয়টা কটা বিষয়ের উপর নির্ভর করছে? দুটো বিষয়ের উপর নির্ভর করছে। কি কি সেটা? একটা হচ্ছে বল, আর একটা হচ্ছে বস্তু কতটা সরছে, অর্থাৎ সরণ। তো সেই জন্য আমরা কি লিখি? কার্য সমান আমরা লিখতে পারি বল ইন্টু সরণ। ঠিক আছে, এইবার এই কার্য তাহলে আমরা নতুন বিষয় নিয়ে আসলাম। তো এই কার্য তো তাহলে একক লাগবে, তোমার মাত্রা কি হবে, এগুলো আমাদের জানতে হবে। তো তাহলে চলো আমরা কার্যের এসআই পদ্ধতিতে দেখো একক কি হচ্ছে না। কার্যের একক হবে এসআই পদ্ধতিতে বলের একক কি? বল আমাদেরকে নিউটন। আবার এসআই পদ্ধতিতে সরণের একক কি? মিটার। তাহলে এসআই পদ্ধতিতে কার্যের একক হওয়ার কথা নিউটন মিটার। তো এই নিউটন মিটার কি আমরা আরেকটা নাম দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে জুল। আবার একই রকম ভাবে সিরিজ পদ্ধতিতে তাহলে কার্যের একক কি হবে? তাহলে সিরিজ পদ্ধতিতে আমরা বলের একক জানি ডাইন, আর সরণের একক জানি আমরা হচ্ছে সেন্টিমিটার বা সেমি। তাহলে কার্যের একক হবে হচ্ছে ডাইন সেমি। তো সেটাকেই আমরা আরেকটা নাম দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে আর। ঠিক আছে, তাহলে সিরিজ পদ্ধতিতে এসআই পদ্ধতিতে কার্যের একক কি? জুল, আর সিরিজ পদ্ধতিতে কার্যের একক কি? আর। আবার কার্যের মাত্রা কি হবে? তাহলে কার্যের মাত্রা হবে, দেখো, বলের মাত্রা ইনটু সরণের মাত্রা। বলের মাত্রা আমরা জানি কি? ml t⁻⁻⁻, আর ইনটু তাহলে সরণের মাত্রা আরেকটা এল হবে। তাহলে সেই হিসাবে আমাদের কার্যের মাত্রা কি হবে? ml² t⁻²। ঠিক আছে, এইবার এই যে জুল আর আর, এই সিরিজ এবং এসআই, এই দুই পদ্ধতির মধ্যে আমার সম্পর্ক কি? যদি আমাদেরকে বলে, যদি আমাদেরকে প্রশ্ন করলো যে জুল এবং আর এর মধ্যে সম্পর্ক স্থাপন করো, বা কার্যের সিরিজ এবং এসআই এককের মধ্যে সম্পর্ক স্থাপন করো, তাহলে সেক্ষেত্রে কিভাবে করবো আমরা? সিরিজ পদ্ধতির মধ্যে এককের মধ্যে সম্পর্ক। কি করে করবো সেটা আমরা? তো সেটা করতে গেলে আমরা কার্যের এসআই পদ্ধতি একক কি? 1 জুল। হ্যাঁ, তাহলে 1 জুল সমান আমরা কি লিখেছিলাম? কিভাবে পেলাম 1 জুল? না, বলে পেয়েছিলাম 1 নিউটন, তার সঙ্গে যদি সরণ মাত্রা 1 মিটার গুণ করে দিই, তাহলে হবে 1 জুল। অর্থাৎ জুলের সঙ্গে আমরা কিভাবে দেবো? কোন বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করার ফলে বস্তুটা যদি সরণ 1 মিটার হয়, তাহলে আমরা বলবো কৃতকার্যের পরিমাণ 1 জুল। তাহলে আবার দেখো, 1 নিউটন মানে আমরা জানি এসআই একক বলের মানে কত? 10⁵ টাইম, তাই না? আবার 1 মিটার মানে আমরা কত জানি? 1 মিটার মানে আমরা জানি হচ্ছে
100 সেমি অর্থাৎ 10^2 সেমি। তাহলে এই দুটো গুণ করলে আমরা জানি গুণ করলে কি হয়, পাওয়ারে যোগ হয়ে যায়। তাহলে 5/7 অর্থাৎ 10^7 9 সেমি। এবার 9 সেমি মানে আমরা কি লিখতে পারি, আর তাহলে আমরা পেলাম 1 যোগ সমান 10^7 আর, তাই না? কারণ আর এর সংজ্ঞা আমরা ঠিক দুলের মতন ভাবে দিতে পারি। কোন বস্তুর উপর যদি এক টাইম বল প্রয়োগ করার ফলে বস্তুটার সরণ যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে কৃতকার্যের পরিমাণকে আমরা 1 আর বলি। তাহলে দেখো আমরা কি পেলাম সম্পর্ক, না 1 জুল সমান সমান কত আমাদের 10^7 আর। ঠিক আছে, তাহলে কার্যের একক এবং মাত্রা যেন আমাদের হয়ে গেল। এবার চলো আমরা আসি কার্যের কত ধরনের কার্য হতে পারে। তো বিজ্ঞানীরা দেখেছে যে কার্য মূলত দুই ধরনের হয়। কি কি সেগুলো? একটা হচ্ছে বলের দ্বারা কার্য, আর একটা হচ্ছে বলের বিরুদ্ধে কার্য। তাহলে চলো আমরা জেনে নিই যে বলের দ্বারা কার্য কি আর বলের বিরুদ্ধে কার্য কি। দেখ, কোন বস্তুর উপর আমরা যে বলটা প্রয়োগ করছি, যদি বস্তুটা সরণ বলের প্রয়োগের অভিমুখেই ঘটে, তাহলে আমরা সেটাকে বলতে পারবো কিন্তু বলের দ্বারা কার্য। অর্থাৎ ধরে নাও আমার কাছে এই ডাস্টার, তোমার মার্কার পেনটা আছে, আমি মার্কার পেনটাকে সামনের দিকে ঠেলে দিলাম, তাহলে মার্কার পেনটা সামনের দিকে এগিয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে কি হলো, আমার বলের দ্বারা কার্য হলো, কারণ আমি বলটাকেও সামনের দিকে প্রয়োগ করেছিলাম, সরণটা সামনের দিকে হয়েছে। তাহলে এখানে কৃতকার্যটাকে বলবো আমরা হচ্ছে বলের দ্বারা কার্য। অর্থাৎ কোন বস্তুর উপর বল প্রয়োগ করবার ফলে যদি বস্তুর সরণ বলের অভিমুখে ঘটে, তাহলে সেই কার্যকে বলি আমরা হচ্ছে বলের দ্বারা কার্য। সাধারণত এই বলের দ্বারা কার্যকেই কিন্তু আবার ধনাত্মক কার্য বলা হয়। তাহলে একরকম ভাবে বুঝতেই পারছো বলের বিরুদ্ধে কার্যটা কি হবে, ওই একই উল্টোটা হবে। অর্থাৎ কোন বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটার সরণ বলের অভিমুখের উল্টো দিকে ঘটে, তাহলে এরূপ কার্যকে বলবো আমরা হচ্ছে বলের বিরুদ্ধে কার্য। আচ্ছা, ব্যাপারটা শুনতে একটু কেমন মনে হচ্ছে না? বল, আমরা তো সাধারণভাবে যেদিকেই কোনো বস্তুকে ঠেলি বা যেদিকেই টানি, বস্তুটা তো সেদিকেই সরে। তাহলে বলের বিরুদ্ধে কার্য এটা আবার কোথায় ঘটে? অ্যাকচুয়ালি মূলত কি হয়, কোন বস্তুর উপর দেখা গেছে বিভিন্ন সময় যখন আমরা কোনো কার্য সম্পাদন করতে যাই, তখন দেখা যায় কি হয়তো একটা বল আমরা প্রয়োগ করি, অন্য অদৃশ্য আরো অনেক বল ওই বস্তুটার উপর থেকে যায়। যেমন ধরে নাও, আমি যখন তোমাদেরকে বললাম মার্কার পেনটাকে সামনের দিকে এগিয়ে দিলাম, মার্কার পেনটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমার বলের দ্বারা কার্য হচ্ছে। ঠিক একই রকম ভাবে এখানে অদৃশ্য কিছু বলও আছে। যেমন কি এই যে তলের সঙ্গে মার্কার পেনটার একটা স্পর্শতল বরাবর একটা ঘর্ষণ বল কাজ করছে। তোমরা এটা করেছো, ঘর্ষণ বল কি? সেই ঘর্ষণ বল আমরা আবার কি জানি, বস্তুর সরণে বাধা সৃষ্টি করে। তাহলে ও তো বাধা সৃষ্টি করছে, তাহলে এখানে কিন্তু ঘর্ষণ বলের বিরুদ্ধে কার্য করা হচ্ছে। বুঝতে পেরেছো? ঠিক একই রকম ভাবে যদি আমরা উপর থেকে, ধরুন নিচ থেকে কোন একটা মার্কার পেনটাকে আমি নিচ থেকে উপরের দিকে তুললাম, তাহলে এই ক্ষেত্রে দেখো আমার বলের দ্বারা কাজ হচ্ছে, আমার বলের দ্বারা কার্য হলো, কিন্তু এখানে আরেকটা অদৃশ্য বল আছে। সেটা কি বল বলতো? অভিকর্ষ বল, যেটা পৃথিবী তার কেন্দ্রের দিকে নিচের দিকে টানছে। তাহলে অভিকর্ষ বলের কি হচ্ছে, এটা বিরুদ্ধে কার্য হচ্ছে। তাহলে কোন বলের সাপেক্ষে কোন একটা বলের সাপেক্ষে কার্য হতে পারে, আবার কোন বলের দ্বারা কার্য হতে পারে, আবার অন্য কোনো বলের দেখা যাচ্ছে সেই একই সময়ে বিরুদ্ধে কার্য হচ্ছে। তো এই ঘটনাটা, তো এইভাবে আমরা বলের বিরুদ্ধে কার্যের সময়। তো তাহলে বলের বিরুদ্ধে কার্যটাকে কিন্তু আবার মনে রাখবে, এটাকে আবার কিন্তু ঋণাত্মক কার্যও বলা হয়। তাহলে আচ্ছা, এমন কি কখনো ভেবে দেখেছো যে কোন বস্তুর উপর এমন কি হতে পারে বল প্রয়োগ করলাম আমি, তারপরেও দেখা যাচ্ছে বস্তুটার কোনো কাজ হলো না? এটা কি হতে পারে? হ্যাঁ, হতে পারে, ঠিক বলেছো। ধরে নাও আমি এই দেওয়ালটাকে ঠেলছি, এবার দেওয়ালটা যদি এক মুহূর্ত না সরে, এক মুহূর্ত দেওয়ালটা যদি এক বিন্দু না সরে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, আমাদের সরণ শূন্য। তাহলে বল প্রয়োগ করা সত্ত্বেও সেখানে কার্য শূন্য হতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সবসময় কোন বস্তুর উপর
প্রয়োগ করলেই কার্য সম্পাদন হবে না, কারণ কার্য সমান যখন বল ইনটু সরণ, সেক্ষেত্রে সরণ যদি আমার 0 হয়ে যায় তাহলে এবার কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা সত্ত্বেও 0 এর সঙ্গে কোনো জিনিস গুণ করলে কি হয়, 0 হয়, সেই জন্য আমার কার্যটাও শূন্য হয়ে যেতে পারে। ঠিক আছে, আবার এছাড়াও কিন্তু কার্য শূন্য হতে পারে। কিভাবে? যদি আসলে অ্যাকচুয়ালি আমি এখানে যে এটা গুণটা লিখেছি, সেই গুণটা বল ইনটু সরণ, এই গুণটা মূলত আমাদের ফিজিক্সে দুই ধরনের হয়, তোমরা উপর ক্লাসে উঠলে পাবে। সেই গুণ দুই ধরনের কি কি বলা হয়? একটাকে বলা হয় ডট গুণফল, আর একটাকে বলা হচ্ছে ক্রস গুণফল ভেক্টরের। কারণ এখানে বলটাও হচ্ছে একটা ভেক্টর রাশি, আবার সরণটাও একটা ভেক্টর রাশি। তোমরা প্রথম চ্যাপ্টারে পড়েছো যে বস্তুর কোনো ভৌত রাশি যদি মান এবং অভিমুখ দুই থাকে তাহলে সেটাই ভেক্টর রাশি। তো এখানে বল এবং সরণ দুজনেই ভেক্টর রাশি। তো দুটো ভেক্টরের গুণফল দু ধরনের হতে পারে, একটা হচ্ছে স্কেলার গুণফল বা ডট গুণফল বলি আমরা, আর একটা হচ্ছে তোমার ক্রস গুণফল। ঠিক আছে, তো এইখানে বল আর সরণের মধ্যে আমরা যে গুণ চিহ্নটা দিয়েছি এটা অ্যাকচুয়ালি এটা স্কেলার গুণফল হয়, অর্থাৎ ডট গুণফল হয়। আর ডট গুণফল তুলে দিলে সেক্ষেত্রে আমাদের কি দাঁড়ায়, আমরা অ্যাকচুয়ালি এইভাবে লিখি, কার্যকে যদি ডব্লিউ দিয়ে প্রকাশ করা হয়, বলকে যদি এফ দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এফ ডট সরণটাকে এস দিয়ে যদি প্রকাশ করি তাহলে এফ ডট এস। তো সেক্ষেত্রে এই ডট চিহ্নটা তুলে দিলে আমাদেরকে আবার যে রাশিটা চলে আসে সেটা হচ্ছে cos থিটা। এই cos থিটা জিনিসটা কি? এটা হচ্ছে একটা ত্রিকোণমিতিক কোণানুপাত, ক্লাস 10 এর সম্বন্ধে জানবে। এখন শুধু এইটুকু জেনে রাখো যে ধরে নাও তোমার বল ধরে নাও এদিকে যদি প্রযুক্ত হয়, সেক্ষেত্রে যদি সরণটা এদিকে ঘটে তাহলে তাদের মাঝে যে কোণ থিটা, সেই থিটা কোণটাকে বলি আমরা হচ্ছে থিটা, এবং 30 ডিগ্রি 40 ডিগ্রি এরকম। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি হবে, ধরে নাও এই থিটা যখন আমরা যেদিকে বলের দ্বারা কার্য, সেক্ষেত্রে কি হয়, বল যেদিকে প্রয়োগ করি কার্য সেদিকে হয়, তাহলে দুজনের মাঝখানে কোণ 0, তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, f ইন্টু এস ইন্টু cos 0। এবার মনে রাখবে cos বিভিন্ন 0 1 2 3 এর বিভিন্ন মান আছে, এগুলো ক্লাস 10 এ তোমরা ডিটেইলসে জানবে। তো cos 0 এর মান হয় হচ্ছে 1, তো সেই জন্য কি হয়, w f ইন্টু s, অর্থাৎ f আর s গুণ করলেই আমরা পেয়ে যাই, যে জন্য আমরা প্রথমে লিখেছিলাম। ঠিক আছে, কিন্তু যদি এমন কোনো ঘটনা ঘটে, দেখো যে আমার যেদিকে আমি বল প্রয়োগ করছি সরণটা ধরে নাও তার সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকছে, ধরে নাও আমি এদিকে বল প্রয়োগ করলাম আর আমার সরণটা হলো এদিকে। কোথায় এমন ঘটনা ঘটে বলতো, ধরে নাও তুমি কোনো একটা বস্তুকে বা কোণ নিয়ে তুমি এগিয়ে যাচ্ছ, ধরে নাও তুমি একটা বাক্স নিয়ে এগিয়ে যাচ্ছ, বাবাকে এগিয়ে দিচ্ছ। এবার কিছুটা এগিয়ে দিলে বাবা হয়তো কোথাও ঘুরতে যাচ্ছে, তো এগিয়ে বাবার ব্যাগটা এগিয়ে দিলে, দেওয়ার পরে এবার দেখা যাচ্ছে তুমি বাবাকে বলো, বাবা আমি তোমার কাজ করে দিলাম, আমাকে কিছু টাকা দাও, আমি ওই জিনিসটা কিনে খাবো। হয়তো বাবা বললো, না তুই কোনো কাজ করিস নি, এই ক্ষেত্রে তোর বলের দ্বারা কোনো কাজ হয়নি। তেমন কি হতে পারে না, এক্ষেত্রে কি হচ্ছে ঘটনাটা দেখো, যখন তুমি কোনো একটা সুটকেস নিয়ে সামনের দিকে, সুটকেস বা ব্যাগ যে কোনো জিনিস নিয়ে সামনের দিকে এগিয়ে যাও, সেক্ষেত্রে কি হয়, সেই সুটকেসের সঙ্গে অভিকর্ষ বলটা কোন দিকে কাজ করবে, নিচের দিকে কাজ করবে। আর সুটকেসটা সামনে নিয়ে এগিয়ে গেলে তুমি এই সামনের দিকে এগিয়ে যাবে সুটকেসটা নিয়ে, তার মানে সরণটা হবে সামনের দিকে। তাহলে সেক্ষেত্রে দেখো সরণ আর বলের মধ্যবর্তী কোণ হবে কত, 90 ডিগ্রি। তো এমন ঘটনা ঘটলে তখন আমরা এই জায়গায় কত লিখবো, cos 0 না লিখে তখন আমরা লিখতে পারবো, লিখতে হবে আমাদেরকে cos 90। এবার cos 90 এর মান হয় কিন্তু 0, তাহলে দেখো w সেই ক্ষেত্রে কি হবে, f ইন্টু s ইন্টু 0, তাহলে 0 কে কোনো জিনিসে গুণ করলে, তাহলে কি মজার ব্যাপার দেখো, সরণ না হলে তো ঠিক আছে, কৃতকার্য 0 হবে। এছাড়াও যদি এমন ঘটনা ঘটে যে বল আর সরণ এদের অভিমুখ যদি পরস্পর 90 ডিগ্রি কোণ করে থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু কৃতকার্য 0 হবে। ঠিক আছে, তাহলে আমরা পেলাম, যদি আমাদেরকে এমন প্রশ্ন করে যে কখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা সত্ত্বেও বস্তুটি কৃতকার্যের পরিমাণ 0 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দুটো কথা বলতে পারি। একটা কি, প্রযুক্ত বল প্রয়োগের ফলেও যদি বস্তুটার কোনো সরণ না ঘটে, সেক্ষেত্রে কৃতকার্য 0 হতে পারে। আবার 2 নম্বরে আমরা বলতে পারি, যদি বল প্রয়োগের অভিমুখ এবং সরণের অভিমুখ পরস্পর লম্বভাবে অবস্থান করে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু কৃতকার্যের মান 0 হয়ে যায়।
ঠিক আছে, তাহলে এই দুই ভাবে কি হয়, বৃত্তাকার বল প্রয়োগ করা সত্ত্বেও কিছু কার্যের মান শূন্য হতে পারে। এবার ওই বলটাকে কি বলবো, যে বলের দ্বারা বল প্রয়োগ করা সত্ত্বেও যে বলের দ্বারা কোনো কার্য হয় না, সেই বলটাকে বিজ্ঞানীরা একটা নাম দিয়ে রেখেছে, সেই নামটা হচ্ছে কার্যহীন বল। অর্থাৎ আমাদেরকে পরীক্ষার ক্ষেত্রে বহুবার প্রশ্ন করে যে কার্যহীন বল কাকে বলে। তুমি সিম্পল বলো যে যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা সত্ত্বেও সরণের অভিমুখ এবং বলের অভিমুখ যদি লম্বভাবে অবস্থান করে, তাহলে সেই বলের দ্বারা কোনো কার্য হয় না। এই ধরনের বলকে বলা হচ্ছে কার্যহীন বল। তো এই ক্ষেত্রে সংজ্ঞা বলার সময় দেখবে একটু চিন্তা করে বলবে, কারণ সেই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি তোমরা বলে ফেলো কি, যে বস্তুটা যদি বলের মানে অভিমুখ বস্তুর অভিমুখের সঙ্গে 90 ডিগ্রি, না বস্তুর কোনো অভিমুখ হয় না, কার অভিমুখ বলতো, বস্তুর সরণের অভিমুখের সঙ্গে 90 ডিগ্রি, এই কথাটা যেন মনে থাকে। অর্থাৎ কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে যদি বলের অভিমুখ বস্তুর সরণের অভিমুখের সঙ্গে লম্বভাবে অবস্থান করে, তাহলে এই ধরনের বলের দ্বারা কোনো কার্য হয় না। সেই জন্য এই ধরনের বলকে আমরা বলি কার্যহীন বল। যদি বলে কার্যহীন বলের উদাহরণ দাও, তাহলে হয়তো কোনো একটা ব্যাগ নিয়ে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই, তাহলে ব্যাগের উপর অভিকর্ষ বল নিচের দিকে কাজ করে, আর ব্যাগটা সামনের দিকে এগিয়ে যায়, অর্থাৎ পরস্পরের কোণ 90 ডিগ্রি হয়। এই ক্ষেত্রে অভিকর্ষ বলটা কার্যহীন বল হিসেবে কাজ করে। আবার একই রকম ভাবে যখন সূর্যের চারিদিকে যখন পৃথিবী ঘুরে, তাহলে সেই পৃথিবী ঘোরার সময় দেখো সূর্য কি করে, পৃথিবীকে কেন্দ্রের দিকে টানে, অর্থাৎ মহাকর্ষ বলে টানে। আবার পৃথিবীর সরণ হয় কোন দিকে, কোন একটা নির্দিষ্ট সিচুয়েশনে মুহূর্তে সরণটা এগিয়ে যায় স্পর্শ বরাবর, তাহলে সেক্ষেত্রে দেখো ওদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। অর্থাৎ পৃথিবীর উপর সূর্যের মহাকর্ষ বলটা কিন্তু একটি কার্যহীন বল। ঠিক আছে, এবার চলো আমরা কিছু অঙ্ক দেখি। কোন বস্তুর সরণ 500 মিটার করতে 10⁷ আর সম্পাদিত হলে, কার্য সম্পাদিত হলে প্রযুক্ত বলের মান কত। অর্থাৎ কোনো বস্তুকে আমি 500 মিটার সরাতে চেয়েছি এবং তার ফলে আমার ধরে নাও কাজ করতে হয়েছে 10⁷ আর। তাহলে আমি এখানে বলের মান কত, আমি কত বল এখানে প্রয়োগ করেছি বের করবো। তাহলে ভৌতবিজ্ঞানে কোনো অঙ্ক করতে গেলে সবার আগে দেখবে তোমার কি কি দেওয়া আছে এবং কি চেয়েছে, তাদেরকে নিয়ে তোমার কোন সূত্র আছে সেটা বের করলেই আমাদের অঙ্ক কিন্তু হয়ে যাবে। তাহলে এখানে দেখো সরণ দেওয়া আছে, কার্য দেওয়া আছে, বল চেয়েছে, তাহলে আমরা আজকে সূত্রটা পেলাম। এক্ষেত্রে কাজ হবে, অর্থাৎ কার্য সমান আমরা কি জানি, আমরা জানি কার্য সমান বল ইনটু সরণ, তাই না? তাহলে এখানে কি কি দেওয়া আছে সেগুলো লিখতে হবে। এখানে দেওয়া আছে কার্য, না প্রথমে দেওয়া আছে কি সরণ, সরণ সমান কত দেওয়া আছে না 500 মিটার, ভালো। আর কি দেওয়া আছে আমাদের কার্য, কার্য কত দেওয়া আছে দেখো 10⁹ আর। এখানে তো সমস্যা হয়ে গেল, আর সিজিএস একক আর মিটার তো এসআই একক। সবসময় ভৌতবিজ্ঞানে অঙ্ক করতে গেলে আমাদের কি করতে হবে, নির্দিষ্ট কোনো একক পদ্ধতিতে নিয়ে আসতে হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে আমাদের, তাহলে এটাকে আমরা নিয়ে আসি। তাহলে আমরা জানি 1 জুল সমান 10⁷ আর, তাহলে 10⁹ আর সমান কত জুল, না তার বেগ পেতে গেলে আমাদের কি করবো, আমরা 10⁷ দিয়ে ভাগ করবো, তাহলে আমরা পেয়ে যাবো কত জুল। তাহলে দেখো 7 দিয়ে আমরা জানি ভাগ করার সময় পাওয়ারটা কি হয় মাইনাস, তাহলে 9 থেকে 7 বাদ দিতে 10⁻² এত জুল, অর্থাৎ 100 জুল আমরা পেলাম। তাহলে 10⁹ আর মানে হচ্ছে কত 100 জুল। তাহলে এবার আমাদের কি চেয়েছে, বলেছে বলের মান কত। তাহলে বল সমান প্রশ্ন চিহ্ন, তাহলে অতএব বল সমান কি হবে আমাদের, কার্য এই পাশে ছিল আর সরণটা বলের সাথে গুণ ছিল, তাহলে এই পাশে এসে ভাগ দিয়ে দেবে, তাহলে কার্য ভাগ সরণ। তাহলে কার্য কত আমাদের 10⁻² জুল, আর সরণ কত হয়েছে আমাদের 500 মিটার। তাহলে বল কত হলো, মানে 10⁻² মানে কত 100, তাহলে দুটো শূন্য দিয়ে 10⁻² কেটে গেল, তার নিচে পড়ে থাকলো কত 1/5। এবার একক কি হবে বলতো, সিরিয়াসে নিয়েছি, তাহলে হচ্ছে এরকম খুব সহজ সহজ অঙ্ক আমাদের এখান থেকে আসে, কারণ একটাই সূত্র আমাদের। ঠিক আছে, নেক্সট দিন আমরা ক্ষমতা নিয়ে আলোচনা করব। ততদিন তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।